আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটাবেস মেসেজ সিস্টেমের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করি। আপনারা হয়তো এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা লাস্ট ক্লাসে এমবেডেড এন্ড ডাইনামিক এসকিউএল পর্যন্ত পড়েছিলাম। আজকে 8 নম্বর অথরাইজেশন এসকিউএল এটা পড়ব। অথরাইজেশন মানে কি? এসকিউএল এর এই অংশের রিলেশনে ভিউতে কিংবা ডাটাবেজের প্রবেশাধিকার মানে অ্যাক্সেস রাইটস নির্ধারণে ডাটাবেসকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় কমান্ড সমূহ অন্তর্ভুক্ত আছে। PL/SQL সম্পর্কে প্রাথমিক ধারণা কি? PL/SQL হচ্ছে এসকিউএল এর এক্সটেনশন যা ওরাকল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক সফটওয়্যারের বৈশিষ্ট্য যেমন ডাটা এনক্যাপসুলেশন, তথ্য গোপন করা, ওভারলোডিং ইত্যাদি সবই PL/SQL এর বিদ্যমান থাকে। PL/SQL এ SQL স্টেটমেন্ট ব্যবহার করে ওরাকল ডাটা ম্যানিপুলেট করা যায় এবং কন্ট্রোল স্টেটমেন্ট ফ্লো করা যায়। অর্থাৎ PL/SQL হচ্ছে SQL এর ডাটা ম্যানিপুলেশন পাওয়ার এবং প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের ডাটা প্রসেসিং পাওয়ার এর সমন্বয়। PL/SQL এর বেসিক স্ট্রাকচার কি? PL/SQL এর বেসিক স্ট্রাকচার হচ্ছে ডিক্লারেশন সেকশন, তারপর বিগিন, তারপর এক্সিকিউটেবল কমান্ড, এক্সেপশন হ্যান্ডলিং, এন্ড। এটা হচ্ছে PL/SQL এর স্ট্রাকচার। PL/SQL এর ডাটা টাইপ। প্রতিটি কনস্ট্যান্টে এবং ভেরিয়েবলের ডাটা টাইপ থাকে যা স্টোরেজ বিন্যাস সীমাবদ্ধতা এবং ডাটা ভ্যালু বৈধ মান নির্ধারণ করে। PL/SQL এর দুই ধরনের ডাটা টাইপ আছে, যথাক্রমে স্কেলার টাইপ এবং কম্পোজিট টাইপ। স্কেলার টাইপে কোনো ইন্টারনাল উপাদান নেই, অন্যদিকে কম্পোজিট টাইপে ইন্টারনাল উপাদান বিদ্যমান। এটা হচ্ছে পার্থক্য। স্কেলার টাইপে কোনো ইন্টারনাল উপাদান নেই, তো অন্যদিকে কম্পোজিট টাইপে ইন্টারনাল উপাদান বিদ্যমান। PL/SQL এর কোড ব্লক সমূহ কি? PL/SQL 4 ধরনের কোড ব্লক আছে। এক হচ্ছে প্রসিডিউর, সিরিজ অফ স্টেটমেন্ট যারা এন্ড অথবা অর অ্যাকসেপ্ট করে এবং জিরো অর মোর রিটার্ন করে। মানে এই সিরিজ স্টেটমেন্টে এন্ড অবলিক অর অ্যাকসেপ্ট করে এবং জিরো অবলিক মোর রিটার্ন করে। আর ফাংশন কোড ব্লক কি? এ সিরিজ অফ স্টেটমেন্ট যারা জিরো অবলিক মোর অ্যাকসেপ্ট করে এবং একটি ভ্যালু রিটার্ন করে। এখানে এন্ড অর অ্যাকসেপ্ট করে জিরো মোর রিটার্ন করবে, কিন্তু এখানে জিরো মোর অ্যাকসেপ্ট করে একটি ভ্যালু রিটার্ন করবে, একাধিক ভ্যালু না। 3 নম্বর আছে প্যাকেজ। প্রসিডিউর এবং ফাংশনের সমন্বয়ে যার দুইটি অংশ থাকে, একটি হচ্ছে ফাংশন প্রসিডিউর ও প্যারামিটার এবং অন্যটি হচ্ছে বডি যেখানে মেইন কোড থাকে। 4 নম্বর কোড ব্লক কি? ট্রিগার, এ সিরিজ অফ PL/SQL স্টেটমেন্ট যা ডাটাবেস টেবিলের সাথে অ্যাটাচ করা থাকে এবং ট্রিগার করার সময় সাথে এটি নির্বাহ হয়। SQL এক্সপ্রেশনের 5টি কাজ, 5টি ক্লজ: সিলেক্ট, ফ্রম, ওয়্যার, গ্রুপ বাই এন্ড হ্যাভিং। এই 5টি ক্লজ থাকে। একাধিক রিলেশন বা টেবিলের সমন্বয়ে রিলেশনাল ডাটাবেস গঠিত যার মধ্যে প্রত্যেকটি রিলেশন বা টেবিলের ইউনিক নাম বা একক নাম থাকবে। নাল ভ্যালু এর ব্যবহারকে SQL অনুমোদন করে থাকে, যা অজানা বা অস্তিত্বহীন মানকে নির্দেশ করে। SQL এক্সপ্রেশনের বেসিক স্ট্রাকচার 3টি ক্লজ নিয়ে গঠিত। 3টি ক্লজ কি কি? সিলেক্ট ক্লজ, ফ্রম ক্লজ এবং ওয়্যার ক্লজ। এছাড়া আরো 2টি ক্লজ হলো গ্রুপ বাই এবং হ্যাভিং। মেইনলি এই 3টা, সিলেক্ট, ফ্রম, ওয়্যার। আচ্ছা, এমন 5টি ক্লজ নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথমটা হচ্ছে সিলেক্ট ক্লজ। ডাটাবেস টেবিলে রেকর্ড ইনপুট করার পরে স্বাভাবিকভাবে তা প্রদর্শন করার বা দেখার দরকার হয়। সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে এক বা একাধিক টেবিলের এক বা একাধিক কলাম, রো থেকে ডাটা নির্বাচন করা যায়। নির্বাচিত রেকর্ড সমূহ রেকর্ড, টেবল, ডাটাসেট বা স্ন্যাপশট আকারে প্রদর্শিত হয়। টেবিল থেকে ডাটা রিট্রিভ করার জন্য সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মানে একটা টেবিলে একাধিক কলাম এবং একাধিক ডাটা থাকতে পারে। একাধিক ডাটার মধ্যে আমি নির্দিষ্ট কয়েকটি কলাম আমি সিলেক্ট করলাম, ওই কলামের ডাটাগুলো আমি প্রদর্শন করতে চাচ্ছি।
সেটা হচ্ছে সিলেক্ট ক্লজের কাজ। ওই নির্দিষ্ট কলামগুলো আমি সিলেক্ট করলে ওই নির্দিষ্ট কলামের ডাটাগুলো রিট্রিভ করে সামনে প্রদর্শন করবে। এর সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট। আমি যদি একটা টেবিলের সবগুলো ডাটা এবং কলাম প্রদর্শন করতে চাই তাহলে কি করব, আমি সিলেক্ট অ্যাস্ট্রিক চিহ্ন ব্যবহার করব। অ্যাস্ট্রিক করতে হচ্ছে ওই স্টার যেটা বলি আমরা, যেটা টেবিলের সকল কলাম বা সকল রোকে নির্বাচন করা। আমি যদি সিলেক্ট কোনো কলামের নাম লিখে দিই তাহলে ওই কলামের ডাটাগুলো প্রদর্শন করবে। সিলেক্ট দিয়ে আমি যদি অ্যাস্ট্রিক চিহ্নটা ব্যবহার করি তাহলে সকল কলাম ও সকল রো কে নির্বাচন করবে এটা। আর আর যদি এইখানে যেটা আমি বললাম সিলেক্ট কলাম 1, কলাম 2, কলাম 3, যে কোনো একটা কলাম যদি নির্দেশ করি। আচ্ছা, এটার পর এরকম করে নির্বাচন করলে কমা দিতে হবে প্রত্যেকটা পরে পরে। তাও ফ্রম ক্লজ, ডাটাবেজে যেসব টেবিল থেকে বা যেসব রিলেশন থেকে রেকর্ড ডাটা, কলাম এবং রো নির্বাচন বা প্রদর্শন বা রিট্রিভ করার প্রয়োজন হয় সেসব টেবিল বা রিলেশন ফ্রম ক্লজের মাধ্যমে উল্লেখ করতে হয়। আর এতে ওই রিলেশন বা টেবিল বা কোয়েরি থাকে অপারেশনের ফলাফল প্রদর্শিত হবে। এখানে ফ্রম ক্লজের সিনট্যাক্স হচ্ছে ফ্রম টেবল নেম। এখন আমাদের একটি ডাটাবেজে একাধিক টেবল থাকতে পারে। এখন একটা হচ্ছে স্টুডেন্ট টেবল, আরেকটা হচ্ছে টিচার টেবল, এরকম। আমি যদি স্টুডেন্ট টেবল থেকে কোনো ডাটা রিট্রিভ করতে চাই তাহলে আমি লিখবো কি ফ্রম টেবল নেমের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে টেবিলের নাম হলে স্থলে রিলেশন কোয়েরি বা রিলেশনের নাম বসাতে পারি। এবার ওয়্যার ক্লজের কাজ কি? অনেক সময় ডাটাবেজ রিলেশনাল টেবিল থেকে শর্ত সাপেক্ষে কোনো বিশেষ শ্রেণীর ডাটা নির্বাচন করার প্রয়োজন হতে পারে। তখন ওয়্যার ক্লজ ব্যবহার করে প্রয়োজন মাফিক ডাটা নির্বাচন করা যায়। ওয়্যার ক্লজ দুভাবে ডাটা নিয়ন্ত্রণ করতে পারে। একটা হচ্ছে কোনো বিশেষ শ্রেণীর ডাটা নির্বাচন করা, একাধিক টেবিল থেকে লিঙ্ক করে ডাটা নির্বাচন করা। ওয়্যার ক্লজের সাথে লজিক্যাল অপারেটর ব্যবহার করে ডাটা টেবিল থেকে বিশেষ শ্রেণীর ডাটা নির্বাচন করা যায়। নিচে ওয়্যার ক্লজের সিনট্যাক্স হচ্ছে এরকম, ওয়্যার কলাম ইজ ইকুয়াল টু ভ্যালু। মানে এখানে কলাম বলতে ডাটা টেবিলের ফিল্ড নাম এবং ভ্যালু বলতে ফিল্ডের আওতায় কোনো তথ্যকে বোঝানো হয়েছে। যেমন এখানে স্যালারি গ্রেটার দেন 2000, মানে স্যালারি 2000-এর বেশি যাদের আছে তাদেরকে আমি শো করাবো, মানে দেখাবো। এবার উদাহরণ সহকারে ওয়্যার ক্লজের স্টেটমেন্ট কি, সিলেক্ট এমপ্লয়ি নেম, ই নেম মানে এমপ্লয়ি নেম ধরতে পারি, স্যালারি কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি, এই ফ্রম এমপ্লয়ি মানে এমপ্লয়ি টেবল, ওয়্যার স্যালারি গ্রেটার দেন 2000, যেখানে যাদের স্যালারি 2000-এর বেশি তাদের নামগুলো সিলেক্ট হবে এবং সেটা শো করবে। এটা হচ্ছে এই এসকিউএলটার কাজ। উপরোক্ত স্টেটমেন্টে এমপ্লয়ি টেবিলে যেসব রেকর্ডের স্যালারি ফিল্ডে 2000-এর চেয়ে বেশি আছে তাদের এমপ্লয়ি নেম ও স্যালারি ফিল্ডে ভ্যালু প্রদর্শন করবে। স্টেটমেন্টের প্রয়োগ করা হলে নিম্ন ফলাফল দেখাবে। এই যেমন একটা এমপ্লয়ি নেম এরা, স্যালারি হচ্ছে এত, এগুলো সব 2000-এর বেশি। 6টা রো সিলেক্টেড হয়েছে, মানে 6টা রোই আছে। এইভাবে আমরা ওয়্যার ক্লজ ব্যবহার করতে পারি। ওয়্যারের কাজ হচ্ছে আসলে সত্য প্রদান করা। কোনো সত্য দিব আমি, সেই সত্যটার মাধ্যমে সেটা প্রদর্শন করবে। এরপর আমরা আসতে পারি এই আগে জিনিসটা দেখাইছে ফ্রম টেবল নেম। এখানে সিলেক্ট, যেটা আমি প্রথম ক্লাস সিলেক্ট অল, মানে সবগুলা রো এবং কলামকে ধরবে এখন এই অ্যাস্ট্রিক চিহ্নের মাধ্যমে। এবার আমি ওয়্যার ক্লজ ব্যবহার করছি। আচ্ছা, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে গ্রুপ বাই ক্লজ। অভিন্ন ডাটা সমূহকে গ্রুপ আকারে সাজানোর জন্য গ্রুপ বাই ক্লজটি ব্যবহার করা হয়। গ্রুপ বাই ক্লজটি ওয়্যার ক্লজটিকে ফলো করে এবং অর্ডার বাই ক্লজটিকে প্রসিড করে। গ্রুপ বাই এর সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কলাম নেম ফ্রম টেবল নেম, ওয়্যার কন্ডিশন বসাবো, গ্রুপ বাই কলাম নেম, আবার অর্ডার বাই কলাম নেম। এখন একটা উদাহরণ দেখি। মনে করি কাস্টমার্স নামের ডাটাবেজে একটি টেবিল আছে, যেটা হচ্ছে এটা, যেখানে কলাম কি আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কান্ট্রি। এখন আমরা যদি নিম্নের গ্রুপ বাই এর কোয়েরি এক্সিকিউট করি তাহলে দেখা যাচ্ছে একই কান্ট্রি এর কাস্টমার একটি গ্রুপ তৈরি হয়েছে। সিলেক্ট কাউন্ট কাস্টমার আইডি কান্ট্রি, কাস্টমার আইডি গুলো কাউন্ট করবে কান্ট্রি ওয়াইজ ফ্রম কাস্টমার্স গ্রুপ বাই কান্ট্রি। এখন কাউন্ট কাস্টমার আইডি
এখন কাস্টমার আইডি কাউন্ট করছে কান্ট্রি আছে, এখানে বাংলাদেশ আছে 3টা, তাহলে কাস্টমার আইডি 3 এখানে বসাবে। কাউন্ট করছে এটা আসলে আইডি নাম্বার হচ্ছে 3টা আইডি ধরা পড়ছে বাংলাদেশ 3টা কান্ট্রি হিসেবে। তারপর ইন্ডিয়া আছে 2টা, নেপাল আছে 1টা। এভাবে আমরা একটা গ্রুপ বাই কান্ট্রি করছি এই গ্রুপ বাই ক্লসের মাধ্যমে। তারপর 5 নম্বর আছে হ্যাভিং ক্লস। যখন এসকিউএল কোয়েরিতে গ্রুপ বাই ক্লসটি ব্যবহার করা হয় তখন ওয়ার এর পরিবর্তে হ্যাভিং ক্লস ব্যবহার করা হয়। হ্যাভিং এর উদাহরণ হচ্ছে পূর্বের কাস্টমার্সের টেবিল থেকে যদি আমরা এই সেই কান্ট্রিগুলো দেখতে চাই যাদের একের অধিক কাস্টমার আছে, তাহলে আমরা নিম্নের কোয়েরি নির্বাহ করতে পারি। যেমন এখানে একটা উদাহরণ দিছে, সিলেক্ট কাউন্ট সেম আগেরটা, কাস্টমার আইডি কাউন্ট করবে কান্ট্রি ওয়াইজ ফ্রম কাস্টমার্স গ্রুপ বাই কান্ট্রি হ্যাভিং কাউন্ট কাস্টমার আইডি গ্রেটার দেন 1। এখন আমি নিচে একটা হ্যাভিং কাউন্ট বলে দিলাম কি একের চেয়ে বেশি সে তাদেরকে কাউন্ট করতে। এখানে আমরা অলরেডি একটা পাইলাম, সেটা হচ্ছে নেপালে আছে একটা, এই জন্য এখানে 1 শো করছে। কিন্তু আমি যদি হ্যাভিং ক্লজটা ব্যবহার করছি তখন আর 1 এটা শো করতেছে না, কারণ এটা একের চেয়ে বড় না, এটা একের চেয়ে বড় না, এই কারণে 2 পাইলে 2 এখানে ইন্ডিয়া 2 শো করছে। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এসকিউএল সেট অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেক্ট এবং অ্যাকসেপ্ট এর ব্যবহার। সেট অপারেশন যখন 2 বা ততোধিক সিলেক্ট স্টেটমেন্ট হতে একত্রিতভাবে রেজাল্ট উপস্থাপন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এসকিউএল সেট অপারেশন ব্যবহারের মাধ্যমে তা কার্যকর করে। এসকিউএল দিয়ে ডাটাসেটের উপর যে সেট অপারেশন চালানো সম্ভব তা হচ্ছে ইউনিয়ন অল, যাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়, ইউনিয়ন যাকে মিউ দ্বারা চিহ্নিত করা হয়, ইন্টারসেক্ট এটা হচ্ছে ইন্টারসেক্টের চিহ্ন, অ্যাকসেপ্ট বা মাইনাস যাকে মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। অপারেটর ইউনিয়ন অল মানে কি একটি রেজাল্ট সেটের ভেতর দুটি সিলেক্ট স্টেটমেন্টের সমন্বিত উপস্থাপনের কাজ করে। আর শুধু ইউনিয়ন হচ্ছে একটি রেজাল্ট সেটের ভেতর দুটি সিলেক্ট স্টেটমেন্ট সমন্বিত উপস্থাপন এবং তারপর রেজাল্ট সেট থেকে যে কোনো ডুপ্লিকেট রেকর্ডকে সরিয়ে ফেলবে। তারপর ইউনিয়ন অল মানে ডুপ্লিকেট রেকর্ড সহ প্রদর্শন করবে। কিন্তু শুধু ইউনিয়ন হলে ডুপ্লিকেট থাকলে একবারই দেখাবে, 2বার দেখাবে না। ইন্টারসেক্ট মানে হচ্ছে উভয় কোয়েরি থেকে প্রাপ্ত কেবলমাত্র ডুপ্লিকেট রেকর্ড সমূহকে বিবেচনা করে, মানে কমন যেটা। মাইনাস প্রথম কোয়েরি থেকে দ্বিতীয় কোয়েরির ফলাফলকে বাদ দিয়ে বাকি অবশিষ্ট রেকর্ডগুলো বিবেচনা করবে, সেটা হচ্ছে মাইনাস। এখানে একটা উদাহরণ আছে, এ সেটের মধ্যে আছে বই, খাতা, কলম, ইরেজার। বি সেটে আছে বই, খাতা, কলম। তো বই, খাতা, কলম এ সেটে আর বি সেটে দুটোটাই কমন। এখন আমি যদি ইউনিয়ন করতে চাই, বই, খাতা, কলম, ইরেজার এটা আসবে, কারণ বই, খাতা, কলম এই তিনটাতে আছে। মানে ইউনিয়ন হচ্ছে দুটো সেটের সমন্বয়। আসলে ইউনিয়ন অল বললে বই, খাতা, কলম, ইরেজার, বই, খাতা, কলম, যেটা বলছি আমি, ডুপ্লিকেট থাকলেও সেটাও প্রদর্শন করবে। কিন্তু শুধু ইউনিয়নের ডুপ্লিকেট গুলা বই, খাতা, কলম 3বার আছে, কিন্তু মানে 2বার আছে কিন্তু একবারই দেখাচ্ছে। আর ইন্টারসেক্ট হচ্ছে যেটা কমন বই, খাতা, কলম। আর মাইনাস এ সেটে আছে ইরেজার, বি সেটে ইরেজার নাই। তা আমি যদি দেখি তাহলে মাইনাস করলে তাহলে ইরেজারটাই প্রদর্শন করবে। এখানে একটা উদাহরণ দিচ্ছি ইউনিয়ন অল ক্লোজ দিয়ে। এমপ্লয়ি টেবিলের 10 নং ডিপার্টমেন্ট 30 নং ডিপার্টমেন্ট যে সকল জব আছে তা ব্যবহার করি এবং 2 ডিপার্টমেন্টের নং এর ডাটাগুলো দেখি। একটা এরকম উদাহরণ দিচ্ছে। আচ্ছা, আমরা এখন এসকিউএল এর অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার চলে আসি। অ্যাগ্রিগেট ফাংশন বলতে কি বোঝায়? অ্যাগ্রিগেট ফাংশন বা গ্রুপ ফাংশন একাধিক রো এর বা একাধিক মানের উপর কার্যকরী হয় এবং ফলাফলকে সমন্বিত আকারে বা সিঙ্গেল আকারে প্রকাশ করে। অর্থাৎ এই ফাংশনগুলো এক জাতীয় ডাটা সেটের উপর কাজ করে। উদাহরণ হিসেবে সাম, এভারেজ দুটি গ্রুপ ফাংশনকে উল্লেখ করা যায়। এখানে সাম ফাংশনটি একাধিক রো এর ভ্যালু যোগফল প্রকাশ করে আর এভারেজ একাধিক রো এর ভ্যালুর গড় তৈরি করে। তাহলে আমরা কি জানলাম? সাম ফাংশনটি একাধিক রো এর ভ্যালু যোগফল প্রদর্শন করে আর এভারেজ হচ্ছে গড় প্রদর্শন করে। গ্রুপ ফাংশন সাধারণত ডিস্টিংক্ট এবং অল অপশন দুটিকে বিবেচনা করে। অ্যাগ্রিগেট ফাংশন বা গ্রুপ ফাংশন হচ্ছে সাম ফাংশন, এভারেজ ফাংশন, তারপর আছে ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, কাউন্ট ফাংশন, আপার লোয়ার এবং ইনিট ক্যাপ ফাংশন, স্ট্রিং ফাংশন। এগুলো বিভিন্ন ফাংশনগুলোর কাজ কি?
বিভিন্ন রাশির যোগফল, গড়, রাশিমালার মধ্যে বৃহত্তম সংখ্যা নামের সাথে বোঝা যাচ্ছে, মিন মানে ক্ষুদ্রতম, কাউন্ট মানে সংখ্যা গণনা করা, আপার মানে টেক্সটকে আপার কেসে কনভার্ট করা, লোয়ার মানে লোয়ার কেসে, ইউনিটকে ওয়ার্ডের প্রথম অক্ষরটি আপার কেস হবে, বাকিগুলো লোয়ার কেস। তারপর স্ট্রিং মাঝে এসকিউএল স্ট্রিং ফাংশন ব্যবহার করা। সাম ফাংশন, এই ফাংশন সাহায্যে বিভিন্ন রাশির যোগফল। এখন এগুলো প্রত্যেকটা সিনট্যাক্স আমরা মনে রাখবো এবং এটা মানে কি। এটার সিনট্যাক্স হচ্ছে সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতর ডিস্টিংক্ট অল দিয়ে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর এন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরকম একটা উদাহরণ যদি ধরি, এমপ্লয়ি টেবিল থেকে প্রত্যেক ডিপার্টমেন্টের বেতনের যোগফল বের করতে হবে এবং সাথে ডিপার্টমেন্ট টেবিল থেকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের নাম নির্বাচন করতে হবে। এজন্য নিম্নরূপ কমান্ড প্রয়োগ করে যোগফল মানে ফলাফল লক্ষ্য করি। সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট, সাম, স্যালারি, ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি। ফ্রম এমপ্লয়ি, কোথা থেকে? এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট নামক টেবল থেকে। where employee আর department nong is equal to department nong, group by d name, group by department name, and ফলাফল যদি পাই department wise salary, accounting এ এত, রিসার্চে এত, এগুলো হচ্ছে সব ডিপার্টমেন্টকে সিলেক্ট করছে। আর ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি গুলা এখানে সিলেক্ট হয়েছে এরকম। তারপর আসি আমরা অ্যাভারেজ ফাংশনে। অ্যাভারেজ ফাংশন হচ্ছে গড় নির্ণয় করা। এটার সিনট্যাক্স হচ্ছে এভিজি ডিস্টিং অবলিক অল, মানে ডিস্টিং অবলিক অল মানে হচ্ছে যেগুলো আমরা সিলেক্ট করছি সেটা ডিভাইড বাই অল, তারপর এন। এরকম একটা উদাহরণ দিচ্ছে এখানে। তারপর ম্যাক্স ফাংশন আসে। এই ফাংশনটি এক্সপ্রেশনে উল্লেখিত সর্বোচ্চ সংখ্যাটি প্রকাশ করে। এক্সপ্রেশনে এক জাতীয় ডাটা হতে হবে এবং তাদেরকে কমা দিয়ে পৃথক করতে হবে, করে রাখতে হবে। তো এটা সিনট্যাক্স হচ্ছে ম্যাক্স ডিস্টিংক্ট অবলিক অল এন, অথবা ম্যাক্স এক্সপ্রেশন। দুইভাবে দেখানো যায়, এভাবেও অথবা এভাবেও, ম্যাক্স এক্সপ্রেশন। তারপর আসে মিন ফাংশন। ম্যাক্স এর উল্টাটা। এই ফাংশনটি এক্সপ্রেশনে উল্লেখিত ক্ষুদ্রতম সংখ্যাটি প্রকাশ করবে। মিন এটা সিনট্যাক্স হচ্ছে মিন ডিস্টিংক্ট অল অথবা মিন এক্সপ্রেশন এরকম। তা কাউন্ট ফাংশন মানে গণনা করা। এই ফাংশন নির্বাচিত রেকর্ড ভ্যালু বা কোনো ইভেন্টের সংখ্যা নির্ধারণ করে এবং নির্বাচিত ভ্যালুগুলোর সংখ্যা হিসেবে ফলাফল হিসেবে প্রকাশ করে। আমরা একটু আগে কাউন্ট ফাংশনটার কাজ দেখছিলাম। এখানে আমরা একটু আগে কাউন্ট দেখছিলাম ক্লজের ক্ষেত্রে, যখন ক্লজ পড়ছিলাম। এইখানে এটা এই কাউন্ট ফাংশন, এটাও এক ধরনের কাউন্ট ফাংশন। তারপর আসি আপার, লোয়ার এবং ইনিট ক্যাপ ফাংশন। মানে আপার ফাংশন হচ্ছে টেক্সটকে আপার কেসে মানে বড় হাতের অক্ষরে প্রকাশ করা, লোয়ার হচ্ছে ছোট হাতের অক্ষর প্রকাশ করা, আর ইনিট ক্যাপ হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এটাই সিনট্যাক্স গুলো কেমন। আপারের উদাহরণ, আপার সিন হচ্ছে আপার, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্ট্রিং, লোয়ারও সেম ফার্স্ট ব্র্যাকেট স্ট্রিং, তারপর সিলেক্ট লোয়ার কাস্টমার নেম ফ্রম কাস্টমার। আচ্ছা ঠিক আছে। ইনিট ক্যাপের ফাংশন ইনিট কি সবগুলো সেম, সিনট্যাক্স গুলো সবগুলো সেমই, যেটার সিনট্যাক্স সেটাই হবে। স্ট্রিং ফাংশন, স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য এসকিউএল এ স্ট্রিং ফাংশন ব্যবহৃত হয়। এর মধ্যে বেশ কিছু স্ট্রিং ফাংশন হলো আস্কি, এটি সর্বশেষ বাম দিকে ক্যারেক্টারের নিউমেরিক ভ্যালু রিটার্ন করে। বিন, এটি আর্গুমেন্ট এর স্ট্রিং উপস্থাপন করে। ক্যারেক্টার, যে সকল ইন্টিজার পাস করা হয়েছে তাদের ক্যারেক্টার রিটার্ন করে। কনক্যাট, স্ট্রিং যুক্ত করে, কনক্যাটেনেশন। তারপর ইএলটি, স্ট্রিংকে ইন্ডেক্স নম্বরে কনভার্ট করে। এসকিউএল এর সাহায্যে অ্যাড, রিমুভ ও চেঞ্জ ইনফরমেশনের কৌশল বর্ণনা। মানে ডাটাবেজে ডাটা আপডেটিং বলতে তাতে নতুন ডাটা সন্নিবেশ, তা হতে অপ্রয়োজনীয় ডাটা মুছে ফেলা, ডিলিট এবং ডাটা আংশিক পরিবর্তন, মডিফিকেশনকে বোঝানো হয়। রিলেশনাল ডাটাবেজ ডাটা আপডেটিং করার ক্ষেত্রেও এই কাজ করতে হয়। রিলেশনাল ডাটাবেজে ডাটা আপডেটিং ফাংশন বিশদ বর্ণনা দেওয়া হলো।
ডিলিশন, ইনসারশন, আপডেটিং বা মডিফিকেশন। ডিলিশন মানে বোঝা যাচ্ছে ডিলিট করা। ডিলিশন ডাটাবেজে ডিলিট রিকোয়েস্টটি অনেকাংশে কোয়েরির মতোই, তবে এতে কোনো টুপল প্রদর্শন না করে শুধুমাত্র নির্বাচন টুপল সমূহ ডাটাবেস হতে মুছে ফেলা হয়। উল্লেখ্য, এই প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট অ্যাট্রিবিউটের কোনো ভ্যালুকে ডিলিট করা যায় না, তবে সমগ্র টুপলকে নির্বাচিত করে একেবারে মুছে ফেলা যায়। রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে ডিলিশন নিম্নলিখিত বা এক্সপ্রেশন হচ্ছে এরকম। আর বাম দিকে অ্যারো ই, এটা হচ্ছে এভাবে এক্সপ্রেস করে। এখানে আর হলো মানে ছোট হাতে আর হলো রিলেশন, অ্যারো হলো অ্যাসাইনমেন্ট অপারেশন, আর হাইফেন হলো সেট ডিফারেন্স অপারেশন, এবং ই হলো রিলেশনাল অ্যালজেব্রার কোয়েরি। এখানে একটা উদাহরণ দিছে, কলামের সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এক্সপ্রেশন হচ্ছে অ্যাকাউন্ট যেটার অ্যাকাউন্ট ডিলিট করবো সেটার নাম, তারপর কাস্টমার নেম। এখানে কি বলছে, সেট ডিফারেন্স অপারেশন, কাস্টমার নেমটা হচ্ছে সেট ডিফারেন্স অপারেশন। আর ই, এখানে ই বলছে না, ই হলো রিলেশনাল অ্যালজেব্রা কোয়েরি, এখানে যে ইটা বলছে, তাহলে এখানে ই হচ্ছে কালাম ইজ ইকুয়াল টু কালামের অ্যাকাউন্টটা ডিলিট করব, এইভাবে বলছে। তারপর আমি যদি ডাটা সন্নিবেশন মানে ইনসার্শনে যাই, মানে ইনসার্ট করা, রিলেশনাল ডাটাবেজে কোন রিলেশনাল ডাটা ইনসার্ট করার জন্য একটি টুপলকে সুনিশ্চিত করতে হয়, অথবা এমন একটি কোয়েরি রচনা করতে হবে যাতে এক সেট টুপল রিলেশনাল সন্নিবেশ হয়। এক্ষেত্রে অবশ্যই সন্নিবেশিত টুপলের অ্যাট্রিবিউট সমূহকে রিলেশনাল অ্যাট্রিবিউট ডোমেনের সদস্য হতে হবে, এমনকি তাদের ভ্যালুর অ্যারে একই রকম হতে হবে। রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে কোন রিলেশনে ডাটা সন্নিবেশ করার জন্য নিম্ন এক্সপ্রেশনটি লেখা যায়। ওখানে ছিল একটা বড় হাতের হাইফেন, এখানে একটা ইউনিয়ন চিহ্ন, এটা হচ্ছে ডাটা ইনসার্শনের ক্ষেত্রে। আর আপডেটিং বা মডিফিকেশনের ক্ষেত্রে কি হয়, মানে কোনো একটি ভ্যালু পরিবর্তন করার ক্ষেত্রে কি ব্যবহার করব, এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। আর পাই ইউজ করছে এখানে, আর হলো রিলেশন আর পাই হলো প্রজেকশন অপারেশন, পাই চিহ্নটা হচ্ছে প্রজেকশন অপারেশন। আর এখানে আবার F1 F2 Fn পর্যন্ত, এখানে F1 হলো Fi হচ্ছে আর এর i তম অ্যাট্রিবিউট। যদি আমরা আর এর কিছু টুপলকে নির্বাচন করতে চাই এবং তাদের মডিফাই করতে চাই, তবে নিম্ন এক্সপ্রেশনটি ব্যবহার করা যেতে পারে। এইভাবে অনেক জটিল ভাবে বলছে, তবে আপনারা প্রথমটা মনে রাখলে হবে। আচ্ছা, আমরা অনুশীলনীতে আসি গেছি। কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, এটা কাকে বলে বলছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজের ব্যবহার লেখো, এসকিউএল এর অর্ডার ক্লাসের কাজ কি, একটু আগে অর্ডার ক্লাস দেখছিলাম এরকম। আমরা আজকে কিছু বোর্ড কোয়েশ্চন দেখবো। যদি বোর্ড কোয়েশ্চন দেখি, আগেও কিছু যেগুলো পড়ছিলাম ওগুলো দেখি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায়, অ্যাবস্ট্রাকশন কি, স্কিমা বলতে কি বোঝো, তারপর ডিডিএল আর ডিএমএল এর পূর্ণরূপটা লিখতে বলছে, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস ও ডেডলক কি, তারপর এসকিউএল বলতে কি বোঝায়, একটু আগে এখন যেটা হয়েছি। আচ্ছা, এখানে কোয়েরি আছে, এসকিউএল এর এখানে আছে, এখানে থাকবে এটা। তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে, স্ট্রং এন্টিটি ও উইক এন্টিটির মধ্যে পার্থক্য কি, ডিবিএমএস এর কম্পোনেন্ট গুলো কি কি, এসকিউএল ক্লজ কয়টি এবং কি কি, একটু আগে ক্লজ যেগুলো পড়ছি এগুলা 5টি ক্লজ আছে, ওগুলা কি কি এগুলা লিখতে বলছে। আচ্ছা, তারপর আসি বর্ণনামূলক প্রশ্নে, বিভিন্ন ম্যাপিং কোঅর্ডিনেটিস এর চিত্র বর্ণনা করা। শুরুতে প্রথমত যেটা ছিল, ওএসআই মডেল বর্ণনা করো, ডাটা মডেলের প্রকারভেদ বর্ণনা করো, ইত্যাদি এখানে তা আছে। এসকিউএল বলতে কি বোঝায়, এই তো এখানে আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে এসকিউএল, এটি একটি শক্তিশালী ডাটা ম্যানিপুলেশন ও ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। সুতরাং এসকিউএল কতগুলো স্টেটমেন্ট ছাড়া আর কিছুই না, এগুলো এক বা একাধিক ডাটাবেস, টেবিল, কলাম, ইন্ডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা হয়। অধিকাংশ এসকিউএল স্টেটমেন্টের ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে। তারপর আসি, এগুলো সিনট্যাক্স গুলো পড়তে বসে দেখছেন, ডাটাবেস টেবিল থেকে সকল ডাটা দেখা, এসকিউএল কমান্ড লেখো, এটা হচ্ছে সিলেক্ট সকল ডাটা বসে, যেহেতু তাহলে অ্যাস্টেরিস্ক চিহ্ন হবে, ফ্রম টেবল নেই,
তাই এসকিউ স্টেটমেন্ট লেখো, তারপর ডাটাবেস থেকে টেবিল মুছে ফেলা এসকিউ ডিলিট ফ্রম টেবল নেম। এই জন্য সিনট্যাক্স গুলো ভালো করে মুখস্থ রাখবেন। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ডিডিএল ডিএমএল সংজ্ঞা দাও। অতি সংক্ষিপ্তের মধ্যে এই দুইটার পূর্ণরূপ আসবে, আর সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো কাকে বলে আসবে, ডিডিএল এবং ডিএমএল এর সংজ্ঞা দাও। এখানেও সিনট্যাক্স আসবে। তারপর এসকিউএল এর এগ্রিগেট ফাংশনগুলো ব্যবহার উদাহরণ সহ বর্ণনা করো। তারপর এসকিউএল ক্লজ গুলো উদাহরণ সহ বর্ণনা করো। ওখানে এসকিউএল ক্লজ কয়টি ও কি কি লিখতে বলছিল? অতি সংক্ষিপ্ত নয়, সংক্ষিপ্ত নয় অতি সংক্ষিপ্ত। এই তো সংক্ষিপ্ত মানে কয়টি ও কি কি, আর এখানে ক্লজ গুলো বর্ণনা করতে বলছে। এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে এরকম। আচ্ছা, আমরা এখন অধ্যায় 6 আসি, ডাটাবেজ ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি। ডাটাবেজ সিস্টেমের দুটি প্রধান বিষয় হলো ডাটাবেজ ইন্টিগ্রিটি এবং ডাটাবেজের নিরাপত্তা মানে সিকিউরিটি। ডাটাবেজ ইন্টিগ্রিটি ডাটার যথার্থতা ধারাবাহিকতা নিশ্চিত করে। এটি ডাটাবেজের মধ্যে ভুল ত্রুটি ইনকনসিস্টেন্সি প্রতিরোধ করতে সাহায্য করে। ডাটাবেজ সিকিউরিটি নিশ্চিত করে ডাটার গোপনীয়তা, অখণ্ডতা, অনুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ ইত্যাদি। এতে অনুমোদন, এনক্রিপশন এবং সংবেদনশীল তথ্য রক্ষা করার জন্য কাজ করে এবং অনুমোদিত ব্যবহারকারীরা যাতে সঠিকভাবে ডাটা অ্যাক্সেস এবং ম্যানিপুলেট করতে পারে তাও নিশ্চিত করে। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ডাটাবেজে সঠিক, বৈধ এবং সঙ্গতিপূর্ণ ডাটাকে প্রবেশ, পরিবর্তন, পারস্পরিক সম্পর্কযুক্ত অবস্থায় সংরক্ষণ করাকে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলে, অর্থাৎ এর নিয়ম বা রুলস অনুসরণ করতে হয়। 3 ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট রয়েছে: এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, ডোমেইন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস বা ডোমেইন কনস্ট্রেন্ট, আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এখানে শুধু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা চিত্র দিছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির। দুটি টেবল রয়েছে। আচ্ছা, একটি হলো আর্টিস্ট, অন্যটি হলো অ্যালবাম। একটা আর্টিস্ট টেবল আর একটা হচ্ছে অ্যালবাম টেবল। এই দুইটির মধ্যে আর্টিস্ট টেবিলে আর্টিস্ট আইডি কলামটি প্রাইমারি কি, অর্থাৎ উক্ত কলামের ভ্যালুকে এক ও অদ্বিতীয়। তার মানে আর্টিস্ট আইডি হচ্ছে প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে। আমরা জানি প্রাইমারি কি কি, এর আগে পড়ছিলাম আমরা, যা অন্যান্য টেবিলের রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। উক্ত উদাহরণে অ্যালবাম টেবিলে আর্টিস্ট আইডিটি ফরেন কি, আর আর্টিস্ট আইডিটা ফরেন কি হিসেবে কাজ করবে। যেহেতু আমি এটাকে প্রাইমারি কি বলছি, তাহলে এখানে আর্টিস্ট আইডিটা তাহলে ফরেন কি হিসেবে কাজ করবে। ওকে, অর্থাৎ এখানে উক্ত কলামের ভ্যালুকে মাস্টার টেবিলে আর্টিস্ট আইডি থেকে এসেছে এক ও অদ্বিতীয় ভাবে, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর্টিস্ট আইডি থেকে আসছে। চিত্র আরো দেখাচ্ছে অ্যালবাম টেবিলে আর্টিস্ট আইডি নামক কলামের ভ্যালু 4, বা আর্টিস্ট টেবিলে আর্টিস্ট আইডির অ্যাট্রিবিউট কলাম থেকে আসে না, যাকে চিত্রে ডিলিট চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আর্টিস্ট 1 2 3 আছে, এখানে 3 আছে ঠিক, কিন্তু 4 নাই, যার কারণে এখানে লিঙ্ক ব্রোকেন বলছে। এখানে কোনো 4 আইডি নাই, 3 আছে। 3 এই জন্য ফরেন কি হিসেবে, প্রাইমারি কি থেকে ফরেন কি হিসেবে এখানে লিঙ্ক গেছে, কিন্তু 4 আইডিটা এখানে নাই, যার কারণে এটা আর যেতে পারে নাই। এই জন্য এখানে বলছিল আমরা বলতে পারি আর্টিস্ট টেবিলে আর্টিস্ট আইডি কলামে 4 রেকর্ডটি রেফারেন্স নয়। যদি ফরেন কি রেফারেন্স হিসেবে কাজ করে, রেফারেন্স কি হিসেবে কাজ করে, তো 4 এটা যে ওখানে নাই বলে এটা রেফারেন্স নয়। অতএব রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হলো ডাটার একটি বৈশিষ্ট্য বা প্রপার্টি যা কোনো একটি রিলেশন ডাটাবেজের বা টেবিলের একটি অ্যাট্রিবিউট কলাম যার প্রত্যেকটি ভ্যালুকে যাচাই বাছাই করে অন্য আরেকটি ভিন্ন ভিন্ন কিংবা একই রিলেশনের অ্যাট্রিবিউট ভ্যালুতে অবস্থান করে। অর্থাৎ যে নিয়মের কারণে দুই বা ততোধিক রিলেশনশিপের টেবিলের মধ্যকার রেকর্ডসমূহ যৌগপদীকরণ অবস্থায় অবস্থান করে তাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলে। তাহলে এখন আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কাকে বলে আসলে কি বলবো? যে নিয়মের কারণে দুই বা ততোধিক রিলেশনশিপের টেবিলের মধ্যকার রেকর্ডসমূহ যৌগপদীকরণ অবস্থায় অবস্থান করে তাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলে।
রেফারেন্স ইন্ডিকেটর দুটি কি এর কম্বিনেশন থাকবে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে যেটি অবস্থান করবে মাস্টার বা মেইন টেবিলে, আর অন্যটি হচ্ছে ফরেন কি যা এনএক্স বা সংযোজিত টেবিলে অবস্থান করবে। এটা খেয়াল রাখতে হবে। এখানে কত উদাহরণ দিচ্ছে, একটি কাস্টমার নামক টেবিল তৈরি করে যেখানে সি নেমে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করে, ব্যাচ নামক আরেকটি টেবিল তৈরি করে যেখানে বি নেমকে প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করে। আচ্ছা, এরকম কতগুলো উদাহরণ দিচ্ছে। আরডিবিএমএস এর অ্যাসারশন বর্ণনা। আরডিবিএমএস এর ক্ষেত্রে অ্যাসারশন হলো একটি প্রেডিকেট যা একটি সত্যকে এক্সপ্রেস বা বর্ণনা করে এবং ওই সত্যটিকে ডাটাবেস সর্বদা স্যাটিসফাই করবে। ডোমেইন কনস্ট্যান্ট ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো বিশেষ ধরনের অ্যাসারশন, তবে এটি ছাড়াও বহু ধরনের অ্যাসারশন ডাটাবেস সিস্টেম রয়েছে। এসকিউএল এর ক্ষেত্রে অ্যাসারশনের একটি রূপ নিম্নে দেওয়া হলো: ক্রিয়েট অ্যাসারশন, অ্যাসারশন নেম, চেক, প্রেডিকেট। যখন কোনো অ্যাসারশন তৈরি করা হয় তখন সিস্টেমের ভ্যালিডিটি পরীক্ষা করে দেখে। যদি অ্যাসারশনটি ভ্যালিড হয় শুধুমাত্র তখন ডাটাবেজের মডিফিকেশন অনুমোদন পায়, অন্যথায় ডাটাবেস মডিফিকেশন এর অনুমোদন পায় না। কোন জটিল অ্যাসারশন টেস্টিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণ ওভারহেড বা খরচ বৃদ্ধি পায়। এই জন্য অ্যাসারশন তৈরির সময় খুবই যত্নশীল হতে হবে। ট্রিগারের সংজ্ঞা বা এবং এটির প্রয়োজনীয়তা। ট্রিগারটা কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ট্রিগার এমন একটি স্টেটমেন্ট যাকে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ করে থাকে এবং যার কারণে ডাটাবেস মডিফিকেশন হয়ে থাকে। ট্রিগার ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে নিম্নের দুটি শর্ত পালন করতে হবে। এক হচ্ছে ট্রিগার কখন এক্সিকিউট হবে তা সুস্পষ্ট করতে হবে, এটাকে ইভেন্ট ও কন্ডিশন নামক দুটি অংশে ভাগ করতে হবে। এটির মধ্যে ইভেন্টের কাজ হলো ট্রিগার চেক করা আর কন্ডিশনের কাজ হচ্ছে ট্রিগার এক্সিকিউশন করা। আমাদেরকে প্রশ্ন আসতে পারে ট্রিগার কি এবং এর শর্তগুলি লেখো। যে দুটি শর্ত পালন করতে হবে, তাহলে এই দুইটা শর্ত লিখতে হবে। 2 নম্বর শর্ত কি? ট্রিগার এক্সিকিউট হলে কি ধরনের কাজ হবে তা সুস্পষ্ট করতে হবে। এই দুইটা শর্ত পালন করতে হবে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে আরডিবিএমএস এ ট্রিগারের প্রয়োজনীয়তা কি? এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তাহলে এটা লিখতে হবে, ট্রিগারের প্রয়োজনীয়তা লেখো। আরডিবিএমএস এর সিকিউরিটি এর সংজ্ঞা মানে গোপনীয়তা। আরডিবিএমএস সিস্টেমের সকল অংশ সব ইউজারের বা ব্যবহারকারীর অ্যাক্সেস করার প্রয়োজন হয় না। ইউজারের প্রকারভেদের উপর ভিত্তি করে নির্দিষ্ট ইউজারের জন্য ডাটাবেস ইউজারের প্রয়োজনীয় অংশে প্রবেশ, মডিফিকেশন, ডিলিটিং ইত্যাদি করার জন্য অথরাইজেশনের মাধ্যমে গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাটা নিরাপত্তা ব্যবস্থা যত ভালো হবে ততই নির্ভরযোগ্য বিশ্বস্ততা তা বৃদ্ধি পাবে। কেননা ডাটাবেজ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে বা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে যে কোনো অনুমোদিত ব্যবহারকারী মানে থার্ড পারসন ব্যবহারকারী বা ইউজার ডাটার অপূরণীয় ক্ষতি সাধন করতে পারে, যা যে কোনো ডাটাবেস সিস্টেমের জন্য অনাকাঙ্ক্ষিত। আমি যদি একটা সহজ উদাহরণ দিই, দারাস বা অ্যামাজন এগুলো হচ্ছে একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তো এখানে এগুলো যখন আমরা কোনো কিছু কিনতে যাই বা কোনো কিছু চেক করতে যাই, আমি যদি কোনো মোবাইল হেডসেট নিতে চাই, তা মোবাইল হেডসেটের একটা অপশন আসবে ওখানে। ওই অপশনে ক্লিক করলে কোন ধরনের মোবাইল নেব, নোকিয়া মোবাইল, স্যামসাং, আইফোন নাকি যে কোনো একটা মোবাইল, এগুলো এক একটা ডাটাবেস, এখানে যে লেখছে এগুলো একটা ডাটাবেসে সংরক্ষিত। এখন ওই মডেলের মোবাইল, ব্র্যান্ডের মোবাইল, যেমন শাওমি মোবাইল ব্র্যান্ড হচ্ছে, শাওমির অনেকগুলো মডেল আছে, ওই মডেলে আমি যাব, ওই মডেলে আমি ওইটা ক্লিক করবো, ওইটার দাম দেখবো। এগুলো প্রত্যেকটি একটি ডাটাবেজে অংশ, এগুলো ডাটাবেজে সংরক্ষিত থাকে এগুলা ওই মডেলের সম্পর্কে, ইন্ট্রোডাকশন সম্পর্কে। এখন কোনো অনাকাঙ্ক্ষিত অন্য কোনো থার্ড পার্সন যদি কেউ ওই ডাটাবেসে ঢুকে যায়, যদি চেঞ্জ করে ফেলে, একটা মোবাইলের দাম যদি 15,000 টাকা, ওইটা চেঞ্জ করে যদি 5,000 টাকা করে ফেলে, তাহলে তার 10,000 টাকা লস। তো এরকম গোপনীয়তা বা সিকিউরিটি যখন ধ্বংস হয়ে পড়ে তখন অনেক ক্ষতি সাধন হয়। এটাই বোঝাচ্ছে এখানে ডাটাবেজে এই জন্য সিকিউরিটি প্রয়োজন। তা আমরা এখন কি বলবো, কোন ডাটাবেস সিকিউরিটি ফিচার প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়: সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডাটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি কি? ডাটাবেস সিস্টেমে ডাটা অ্যাক্সেস এবং ব্যবহার করার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থাকে সিস্টেম সিকিউরিটি বলে। আর ডাটা সিকিউরিটি কি? ডাটা সিকিউরিটি অবজেক্ট লেভেলে ডাটাবেসের অ্যাক্সেস ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। কোনো ইউজার কোনো অবজেক্ট ব্যবহার করতে পারবে এবং কি ধরনের অ্যাকশন প্রয়োগ করতে পারবে, ডাটা সিকিউরিটি তা পরীক্ষা করে। ডাটাবেস রক্ষাকরণ। ডাটাবেস যেমন এটিতে জমাকৃত ডাটা উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, যেটা আমি বলছি একটু আগে,
কাজে এটি রক্ষা করা খুবই দরকারি একটি কাজ। এজন্য একজন ডাটাবেস ব্যবহারকারী অথবা ডাটাবেস ডিজাইনকারীকে নানাবিধ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডাটাবেসকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যবস্থা আছে। এখানে কতগুলা দিছে, কি করতে হবে এগুলো একটা পড়বেন। সর্বপ্রথমে ডাটাবেসের সিকিউরিটি বা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ফরমোস্ট সবার প্রথম ডিউটি। এই জন্য ডাটাবেস এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তারপর ডাটাবেসে বিভিন্ন ধরনের ফিউচার ফেলিওরের ক্ষেত্রে সঠিকভাবে রিকভারি যাতে হয় তার জন্য সর্বপ্রথম অ্যালগরিদম বা রিকভারি কৌশল ব্যবহার করা হয়, মানে ব্যাকআপ হিসেবে রাখতে হবে। দুর্ঘটনাজনিত কারণে যদি ডাটাবেসে কোনো ক্ষতি না হতে পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে। এখানে তারপর কি বলছে, বিভিন্ন কারণে ডাটাবেজে ডাটা নিরাপত্তা বিঘ্নিত বা লঙ্ঘিত হতে পারে। এখন হচ্ছে কি কারণে ডাটাবেজে ডাটা লঙ্ঘিত হতে পারে সেটা একটা দিছে, লিস্ট দিছে। ডাটাবেজে অনুমোদিত অ্যাক্সেস ব্যবস্থা, বিদ্বেষ পরায়ণতা, দুর্ঘটনাজনিত কারণ 3 রকম হতে পারে। অনুমোদিত অ্যাক্সেস মানে অনুমোদিত কোনো ব্যক্তি যাতে করে ডাটাবেজে প্রবেশ করতে করে ডাটা পড়তে, মডিফাই করতে এবং ধ্বংস করতে না পারে তার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট নামক প্রোগ্রাম মডিউলে প্রোগ্রাম ডিজাইন করতে হবে। বিদ্বেষ পরায়ণতা কোনো শত্রুতার কারণে যেসব কারণে ডাটাবেস নিরাপত্তা বা সিকিউরিটি লঙ্ঘন করা হয়ে থাকে, বিদ্বেষ পরায়ণতা তার অন্যতম। বিনা অনুমতিতে ডাটাবেসে ডাটা পড়া, একে ডাটা চুরির সমতুল্য বলা হয়। বিনা অনুমতি ডাটাসেট ডাটা পরিবর্তন এবং বিনা অনুমতিতে ধ্বংস করা। দুর্ঘটনাজনিত কারণ, ডাটাবেস নিরাপত্তা লঙ্ঘনের আরো একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে সাধারণত ডাটাবেসের ভুল ব্যবহার, মিসইউজ বা অপব্যবহারের জন্য এটি ঘটতে পারে। ট্রানজ্যাকশন প্রসেস চলার সময় সিস্টেম ক্র্যাশ জনিত কারণেও নিরাপত্তা লঙ্ঘন হয়। ডাটাবেসে কনকারেন্ট অ্যাক্সেস, বিভিন্ন কম্পিউটার ডাটা বিভাজনজনিত কারণে সৃষ্ট নিয়ম, বিভিন্ন লজিক্যাল এরর, এইসব কারণে। সর্বোপরি নিম্নলিখিত বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, ডাটাবেস সুরক্ষিত রাখার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন লেভেলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়। অপারেটিং সিস্টেম, এমন সব অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে যাতে ডাটাবেসে অনুমোদিত ব্যক্তির প্রবেশ প্রতিরোধ করে, যেমন লিনাক্স, ইউনিক্স, এগুলা খুবই সিকিউরিটি। আমরা তো সাধারণত উইন্ডোজ ব্যবহার করি, কিন্তু লিনাক্স খুবই এইসব সিকিউরিটির দিক দিয়ে লিনাক্স খুবই আগানো। ডাটাবেস সিস্টেমের সব অংশে যাতে সবাই প্রবেশ করতে না পারে তার জন্য ডাটাবেস নির্দিষ্ট লেভেলে নির্দিষ্ট ব্যবহারকারীকে অনুমোদন দিতে হবে। ফিজিক্যাল সিস্টেমের প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে কম্পিউটার নষ্ট বা ক্র্যাশ হওয়ার আগে ব্যবস্থা গ্রহণ করা যায়। ডাটাবেস সিস্টেমে হ্যাকার প্রলোভন বা অন্য কোনো উপায়ে ডাটাবেস যে প্রবেশ করে পরিবর্তন করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, অথরাইজেশনের মাধ্যমে ডাটাবেস রক্ষা করা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে অথরাইজেশন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নে অথরাইজেশন দিল। অথরাইজেশন হচ্ছে কি? অথরাইজেশন এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ডাটাবেসের সিকিউরিটি নিয়ন্ত্রণ করা যায়। একজন ডাটাবেস ব্যবহারকারীর বিভিন্ন ধরনের অথরাইজেশন, অর্থাৎ একাধিক লেভেলও একই ব্যবহারকারীর অথরাইজেশন থাকতে পারে। এটি ডাটাবেসের সিকিউরিটির উপর নির্ভরশীল। যখন কোয়েরি প্রসেসর কোনো কোয়েরিকে অনুবাদ করে তখন তা ইউজার অথরাইজেশন স্তর বিবেচনা করে থাকে। সুতরাং বিভিন্ন ধরনের ইউজার ডাটাবেসে বিভিন্ন ধরনের অ্যাক্সেস ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য বিভিন্ন ধরনের ব্যবহারকারীকে ডাটাবেস বিভিন্ন লেভেলে অনুমোদন দেওয়া যেতে পারে। অতএব এই জাতীয় বিভিন্ন ধরনের অনুমোদন ব্যবস্থাকে অথরাইজেশন বলে। কি কি অথরাইজেশন? রিড অথরাইজেশন, ইনসার্ট অথরাইজেশন, আপডেট অথরাইজেশন, ডিলিট অথরাইজেশন। তো অথরাইজেশন সব ব্যবস্থাকে প্রিভিলেজ বলা হয়। রিড অথরাইজেশন কি? এই ধরনের অথরাইজেশনে এই লেভেলের ক্ষেত্রে ইউজারকে শুধুমাত্র ডাটা রিড করার অনুমোদন দেওয়া হয়, কিন্তু ডাটা মডিফিকেশন, ডিলিট ইত্যাদি অনুমোদন দেওয়া হয় না। রিডের কথা যদি আমি বলি তাহলে ধরেন এই গুগল ড্রাইভে ধরতে পারেন। গুগল ড্রাইভে আমি কোনো একটা ফোল্ডারে কোনো অনেক ধরনের ফাইল ইনসার্ট করে রাখলাম। কারণ আমি অ্যাক্সেস দিতে হবে। আমি যদি শুধু রিড অথরাইজেশন দিই সবাই ওই ফাইলটা দেখতে পারবে, মানে ওই ফোল্ডারের সব ফাইলগুলো দেখতে পারবে, কিন্তু ফাইল ডিলিট বা অ্যাড করতে পারবে না ওই ফোল্ডারে। এরকম, এটা একদম রিড অথরাইজেশন মতো, মানে আমি দিয়ে রাখলাম। তারপর ইনসার্ট অথরাইজেশন হচ্ছে এই অথরাইজেশনে ডাটাবেসে নতুন ডাটা সংযোগ করার অনুমোদন দেওয়া হয়। গুগল ড্রাইভে আবার আসি গেলাম, আমি এখন অ্যাক্সেস দিলাম
যে কেউ ওইটাতে ইনসার্ট করতে পারবে, অবশ্যই ইনসার্ট করতে পারলে ডিলিটও করতে পারবে। গুগলের বিষয়টা এরকম, ওইটা হচ্ছে এরকম। এখন ইনসার্ট করতে পারবে এরকম অথরাইজেশন দেওয়ারই। তারপর আপডেট অথরাইজেশন মানে হচ্ছে ডিলিট করে আর অন্য কিছু অথরাইজেশন লেভেল ব্যবহারকারী ডাটা সংযোগ আপডেট করার অনুমোদন দেওয়া। কিন্তু আচ্ছা হ্যাঁ, কিন্তু ডাটা ডিলিট বা ইনসার্ট করার অনুমোদন দেওয়া হয় না। আপডেট অথরাইজেশন হচ্ছে ডাটা মডিফিকেশন করতে পারবে, কিন্তু ডিলিট বা ইনসার্ট করতে পারবে না। মানে নাম চেঞ্জ করতে পারে ওই ডাটার ওখানে, কিন্তু ডিলিট বা ইনসার্ট করতে পারবে না। তারপর ডিলিট অথরাইজেশন মানে তো নামে বোঝাচ্ছে ডিলিট করে ফেলতে পারবে, কিন্তু ইনসার্টও করতে পারবে না, মডিফাইও করতে পারবে না, মানে আপডেট করতে পারবে না। তারপর উপরোক্ত অথরাইজেশন ছাড়াও কতগুলো অথরাইজেশন আছে যেগুলো একজন ইউজারকে দেয়া যেতে পারে, শুধু একজন। সেটা হচ্ছে ইন্ডেক্স অথরাইজেশন, রিসোর্স অথরাইজেশন, অল্টারনেশন অথরাইজেশন, তারপর ড্রপ অথরাইজেশন। এটা একজনকে দেওয়া যেতে পারবে। ইন্ডেক্স হচ্ছে অথরাইজেশন এই লেভেলের সাহায্যে একজন ইউজার ইন্ডেক্সে তৈরি এবং ডিলিট করতে পারবে। রিসোর্স এই স্তরের সাহায্যে একজন ইউজার ডাটাবেজে নতুন রিলেশন তৈরি করতে পারবে। অল্টারনেশন হচ্ছে অর্থাৎ এই স্তরের সাহায্যে একজন ইউজারকে কোনো রিলেশনের অ্যাট্রিবিউট ডিলিট অথবা তাতে নতুন অ্যাট্রিবিউট সংযুক্ত করার অনুমতি দেওয়া যায়। আর ড্রপ হচ্ছে এর সাহায্যে একজন ইউজারকে ডাটাবেজে রিলেশন ডিলিট করার কর্তৃত্ব দেওয়া হয়। ডাটাবেজ রক্ষার ক্ষেত্রে এনক্রিপশনের ব্যবহার। আচ্ছা, ডাটাবেজ অথরাইজেশনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত শক্তিশালী করা হয়ে থাকে। তারপরেও দেখা যায় যে নিরাপত্তা লঙ্ঘন হয়ে থাকে, তখন আমরা কি করব? তখন এই জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য এনক্রিপশন নামক একটি নিরাপত্তা পদ্ধতি ডিবিএমএস এর ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং যে প্রক্রিয়া অ্যালগরিদম ব্যবহার করে ট্রান্সফর্মিং ইনফরমেশনকে প্রসেস করে কিছু বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি ছাড়া বাকি সবার কাছে পড়তে অযোগ্য বা আনরিডেবল করে তোলে, সেই প্রক্রিয়াকে এনক্রিপশন বলে। ইনফরমেশনকে পড়তে বা বুঝতে অযোগ্য করে তোলাকে বলা হয় এনক্রিপ্টেড। এনক্রিপ্ট যেটা আমরা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ইয়াতে দেখি এনক্রিপ্টেড চ্যাট বলে দিই, মানে খুদ হোয়াটসঅ্যাপও যারা হোয়াটসঅ্যাপের মালিক তারাও জানবে না ওটা কি পড়ছে, যে যার সাথে কথা বলছেন সে আর আমি ছাড়া করতে পারবে না। এটা হচ্ছে এনক্রিপ্টেড, মানে অযোগ্য করে তোলা। আবার এই আনরিডেবল ইনফরমেশনকে যে প্রক্রিয়ায় অনুমোদিত ব্যক্তিবর্গের কাছে আবার পুনরায় রিডেবল করে তোলাকে ডিক্রিপশন বলে। ডিক্রিপ্ট এর মাধ্যমে ডাটাকে পুনরায় পড়ার যোগ্য করে তোলা হয়। অনেক অনেক বছর আগে সেনাবাহিনী, আচ্ছা এটা একটা ইয়া দিছে, ঘটনা দিছে, এটা কোথা থেকে আসছে এই বিষয় নিয়ে। আচ্ছা, একটি ভালো এনক্রিপশন পদ্ধতি নিয়মিত গুণাগুণ থাকা অত্যাবশ্যক। কি কি? অনুমোদিত ব্যবহারকারীর জন্য সহজে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার ব্যবস্থা থাকতে হবে। এটি অ্যালগরিদমের গোপনীয়তার উপর নির্ভর করবে না। এটি এনক্রিপশন কি নামক অ্যালগরিদম প্যারামিটার উপর নির্ভর করবে। অনুমোদিত ব্যবহারকারীর কাছে এনক্রিপশনের কি কঠিন, জটিল ও অপ্রবেশযোগ্য হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, একটা ওয়ার্ড আছে, যেমন ধরি অ্যাপল। অ্যাপলের কি আছে APPLE, এটা যদি আমি স্পেলিং করি, এখন আমার কাছে এটা রিডেবল। আমি যখন এটা এনক্রিপ্ট করব তখন ধরেন এটা এনক্রিপ্ট হয়ে যাবে উল্টা হয়ে, মানে APPLE আছে, তাহলে উল্টা হয়ে গেলে এল এলটা আগে আসে যাবে, উল্টা হয়ে যাবে ELPE এরকম হয়ে যাবে। তাহলে এটা উল্টো হয়ে গেছে, মানে আনরিডেবল। এখন এটা যখন আরেকজন পড়বে তার জন্য এটা আবার যখন এনক্রিপ্ট করবে, মানে ডিক্রিপ্ট করবে, তখন এটা আবার অ্যাপল হয়ে যাবে। তার মানে রিডেবল আনরিডেবল বিষয়টা হচ্ছে এরকমই, এনক্রিপশনের বিষয়টা হচ্ছে এরকমই। ডাটা রিকভারি, নষ্ট, ফেল, বিকৃত কিংবা ইনঅ্যাক্সেসেবল সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া যখন এটিকে আর স্বাভাবিকভাবে অ্যাক্সেস করা যায় না ইত্যাদি থেকে ডাটাকে উদ্ধার করার প্রক্রিয়াকে ডাটা রিকভারি বলে। রিকভারি টেকনিক সমূহের মধ্যে কতগুলো হচ্ছে: স্টোরেজ ডিভাইস ফিজিক্যাল ড্যামেজের পর ডাটা রিকভারি টেকনিক, লজিক্যাল ড্যামেজের পর ডাটা রিকভারি টেকনিক, ওভাররাইট ডাটা রিকভারি টেকনিক, সফটওয়্যার দ্বারা রিকভারি টেকনিক, লগ বেস রিকভারি, শ্যাডো রিকভারি ইত্যাদি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, ডাটা রিকভারি টেকনিক সমূহগুলো লেখো এবং বর্ণনা করো। এরকম আসলে এগুলা লিখতে হবে। কি কি? সফটওয়্যার হচ্ছে বুটেবল, কনস্টেবল চেকার, ফাইল রিকভার, আর স্টোরেজ ডিভাইস ফিজিক্যাল হার্ডওয়্যার রিপেয়ার, ডিক্সি, মজি ইত্যাদি।
এগুলো একটু মুখস্থ রাখবেন। ডাটাবেস ইনক্রিপশন ও অথেন্টিকেশনের সংজ্ঞা। ডাটাবেস ইনক্রিপশন কি? যে প্রক্রিয়া অ্যালগরিদম ব্যবহার করে ট্রান্সফর্মিং ইনফরমেশনকে প্রসেস করে কিছু বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি ছাড়া বাকি সবার কাছে পড়তে অযোগ্য বা আনরিডেবল করে তোলে, সে প্রক্রিয়াকে ইনক্রিপশন বলে। ইনফরমেশনকে পড়তে বা বুঝতে অযোগ্য করে তোলাকে বলে ইনক্রিপ্টেড। এই যেটা একটু আগে পড়ছি আমরা। আর ডাটাবেস অথেন্টিকেশন ডাটাবেস অথেন্টিকেশন না এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির অথবা অন্য কোনো সফটওয়্যার বা এর আইডেন্টিটি বা পরিচিত যাচাই করে। অথেন্টিকেশন সবচেয়ে সহজ পদ্ধতি হলো গোপনীয় পাসওয়ার্ডের ব্যবস্থা করা, যা প্রতিবার ব্যবহার করার পূর্বে ইনপুট করতে হবে। এটি ছাড়া অথেন্টিকেশনের আরো অনেক পদ্ধতি আছে, চ্যালেঞ্জ রেসপন্স সিস্টেম ইত্যাদি। সহজ কথায় আমি যে ওই ডাটাবেজে একজন অথেন্টিকেট ইউজার, সেই হিসাবে সেটাকে ডাটাবেস অথেন্টিকেশন বলতেছে। ইনক্রিপশনের বিভিন্ন কৌশল। ইনক্রিপশন বিভিন্ন ধরনের কৌশল আছে। একটা হচ্ছে সরল ইনক্রিপশন কৌশল, তারপর ডাটা ইনক্রিপশন স্ট্যান্ডার্ড, তারপর অ্যাডভান্স ইনক্রিপশন স্ট্যান্ডার্ড, তারপর রিঞ্জডেল অ্যালগরিদম, পাবলিক কি এনক্রিপশন ইত্যাদি। প্রথমে সরল ইনক্রিপশনের এই কৌশল অত্যন্ত পুরানো এবং খুবই সরল প্রকৃতির। এই পদ্ধতি প্রথমে যে কোনো ডাটাবেস অক্ষরে অক্ষরে বিভক্ত করা হয়, তারপর ডাটার প্রতিটি অক্ষরকে তার পরবর্তী অক্ষর দ্বারা পুনর্স্থাপন করা হয়, ফলে প্রাপ্ত নতুন শব্দটি অর্থহীন শব্দে পরিণত হয়। কোনো ব্যক্তি ওই অর্থহীন শব্দ দেখে সেটির প্রতি আকৃষ্ট হয় না এবং এটিকে নষ্ট বা পরিবর্তন করে না। যেমন এখানে একটা উদাহরণ আছে ফার্মগেট একটা শব্দ, ওটার এখন আমি যদি সরল ইনক্রিপশন করি তাহলে এরকম একটা শব্দ আসবে। এটা কেমন হলো? এফ এর পরবর্তী অক্ষর জি, এর পরবর্তী অক্ষর হচ্ছে বি, এরকম পরবর্তী অক্ষরগুলো আছে, ই এর পরবর্তী অক্ষর ডি, ডি না এখানে কি আছে, এ বি, এরকম একটা শব্দ আছে যার কোনো অর্থ নাই, এরকম এটা এনক্রিপশন করছে। তারপর এগুলো বিভিন্ন এনক্রিপশন। পাবলিক কি এনক্রিপশন কি? এটাতে পাবলিক এবং প্রাইভেট কি ব্যবহার করে এনক্রিপশন করা হয়। এই পদ্ধতিও ডাটা নিরাপত্তার জন্য ভালো। পাবলিক এবং প্রাইভেট বিষয়টা হচ্ছে যে আমরা জানি পাবলিক হচ্ছে সবাই দেখতে পারবে, প্রাইভেট মানে হচ্ছে যে অথরাইজড পারসন সেই দেখতে পারবে প্রাইভেট। ডাটাবেস ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়? এখন আমরা প্রশ্নে আসি গেছি 19 ইউনিট। ইন্টিগ্রিটি কি? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়? এই অধ্যায়টা একটু সোজা আছে বলতে গেলে। এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি, ডাটাবেস সিকিউরিটি, ইন্টিগ্রিটি সম্পর্কে বলছে। এই অধ্যায় থেকে প্রশ্নগুলো মাস্ট অ্যান্সার করবেন আপনারা। এনক্রিপশন কি? এনক্রিপশন বলতে কি বোঝায়? বোর্ড কোয়েশ্চনও মনে আসছিল এখানে কোয়েশ্চন। এখানে কোথায় আছে? ডাটা এনক্রিপশন বলতে কি বোঝায়? তো ডাটা এনক্রিপশন বলতে কি বোঝায়? তারপর প্রাইমারি কি, আচ্ছা না প্রাইমারি কি না, ডাটাবেস সিকিউরিটি এর প্রয়োজনীয়তা লেখো। সংক্ষিপ্ত ডাটাবেস সিকিউরিটি এর প্রয়োজনীয়তা লেখো, এই যেটা বলছিলাম। তারপর সংক্ষিপ্ত ট্রিগারের প্রয়োজনীয়তা লেখো, যেটা আমি একটু আগে বলছিলাম না, ট্রিগার এর প্রয়োজনীয়তা আসতে পারে, এইটাই ট্রিগারের প্রয়োজনীয়তা লেখো। ট্রিগারের সংজ্ঞা দাও। তারপর বর্ণনামূলক প্রশ্নে কি আছে? এনক্রিপশনের বিভিন্ন কৌশল বর্ণনা করো। বিভিন্ন ধরনের কৌশল একটু আগে দেখাচ্ছিল সেটা। ডাটাবেস রক্ষণার সম্পর্কে আলোচনা করো। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বর্ণনা করো। ডাটাবেস বিভিন্ন প্রকার থ্রেস সংক্ষিপ্ত বর্ণনা করো, এরকম। লাস্ট অধ্যায় রিলেশনাল ডাটাবেস ডিজাইন। একটি রিলেশনাল ডাটাবেস ডিজাইন ডাটাকে তাদের মধ্যে সম্পর্কযুক্ত টেবিলে গঠন করা, অপ্রয়োজনীয়তা কমানো এবং ডাটা ইন্টিগ্রিটি নিশ্চিত করার কাজগুলো হয়ে থাকে। রিলেশনাল ডাটাবেসের লক্ষ্য একটি কার্যকরী স্কেলেবল ডাটাবেস স্কিমা তৈরি করা, যা সঠিক সময়ে ডাটাবেসের ডাটাসমূহকে উপস্থাপন করে। এই অধ্যায়ে এগুলো আলোচনা করবে। নরমালাইজেশনের সংজ্ঞা। নরমালাইজেশন কাকে বলে? রিলেশনাল ডাটাবেসের রিডান্ডেন্সি ও ডিপেন্ডেন্সিকে মিনিমাইজ করার জন্য তার ফিল্ড ও টেবল সমূহকে অর্গানাইজ করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে নরমালাইজেশন বলে। অন্যভাবে বলা যায় যে নরমালাইজেশন এমন একটি পদ্ধতি যার সাহায্যে রিলেশনাল ডাটাবেসের
রিডান্ডেন্সি ও ডিপেন্ডেন্সিকে মিনিমাইজ করার জন্য তার ফিল্ডে ও টেবল সমূহকে অর্গানাইজ করা যায়। নর্মালাইজেশনের প্রয়োজনীয়তাটা আপনারা পড়বেন। একটি উত্তম ডাটাবেজে ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইনে আবশ্যক নর্মালাইজেশন ব্যবহার করতে হবে। আরডিএমএস এর কৌশল। আরডিএমএস এর ক্ষেত্রে রিডান্ডেন্সি কোথায়? আচ্ছা, আরডিএমএস এর নর্মালাইজেশনের 3টি স্টেজ আছে। রিডান্ডেন্সি মানেটা কি? রিডান্ডেন্সি বহুল ব্যবহৃত একটি শব্দ। এটির বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত। অর্থাৎ ডিবিএমএস এর ক্ষেত্রে এটি দ্বারা বোঝায় যে ডাটা একবার থাকলে অপ্রয়োজন মিটে যায়। সেই ডাটা একাধিক টেবলে থাকা। এটিতে ডাটা রিপিটেশন হওয়ার কারণে সিস্টেমের স্টোরেজ ডিভাইসের জায়গা অপচয় ঘটে এবং বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে কখনো কখনো বেশ দ্বিধার সৃষ্টি হয়। যদি একই ডাটাবেজের বিভিন্ন টেবলে থাকে সেটাকে ডাটা রিডান্ডেন্সি বলে। এই যেটা উদাহরণ দিছে, ব্যাংকে একজন কাস্টমার টেলিফোন নাম্বার বিভিন্ন টেবলে জমা করা, এটা হচ্ছে ডাটাবেস রিডান্ডেন্সি। নর্মালাইজেশনের 3টি স্টেজ রুলস আছে। আরডিএমএস এর হচ্ছে 5টি স্টেজ আছে। ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম, ফোর্থ নরমাল ফর্ম এবং প্রজেক্ট জয়েন্ট নরমাল ফর্ম অথবা ফিফথ নরমাল ফর্ম। 5টি স্টেজ আছে। ফার্স্ট নরমাল ফর্ম কি? এটি রিলেশনাল ডাটাবেজের একটি অত্যাবশ্যকীয় এবং উল্লেখযোগ্য প্রপার্টি বা বৈশিষ্ট্য। একটি রিলেশন বা টেবলকে কেবলমাত্র তখনই ফার্স্ট নরমাল ফর্ম বলা হবে শুধুমাত্র যখন এটির প্রতিটি অ্যাট্রিবিউটের ডোমেইন শুধু অ্যাটমিক ভ্যালু ধারণ করবে। এখানে অ্যাটমিক বলতে অখণ্ডনীয় ভ্যালুকে বোঝানো হয়েছে। সেকেন্ড নরমাল ফর্ম একটি গুরুত্বপূর্ণ নর্মালাইজেশন বৈশিষ্ট্য প্রপার্টি। 1971 সালে ইএফ কটকে সেকেন্ড নরমাল ফর্মকে সংজ্ঞায়িত করেন। মানে ফার্স্ট নরমাল ফর্মের একটি টেবলকে সেকেন্ড নরমাল ফর্মে কোয়ালিফাই করতে হলে তাকে অবশ্যই কিছু অতিরিক্ত ক্রাইটেরিয়া অর্জন করতে হবে। শুধুমাত্র তখনই একটি টেবলকে সেকেন্ড নরমাল ফর্ম বলা হবে কেবলমাত্র যদি একটি ফার্স্ট নরমাল ফর্মে থাকে এবং যদি এটিতে কোনো ক্যান্ডিডেট কি এর কোনো সাবসেটের উপর নির্ভরশীল কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট না থাকে। এটা তো বেশি বড় না, এটা একটু বিস্তারিত বা বুঝাতে গেলে ভালো হতো। থার্ড নরমাল ফর্ম, এটি ডাটাবেস নরমালাইজেশনের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটাকে উনি কি করছে, সংজ্ঞা অনুসারে শুধুমাত্র তখনই থার্ড নরমাল ফর্ম হবে যখন এটা নিম্নের দুটি শর্ত পালন করবে। দ্য রিলেশন টেবল ইজ ইন সেকেন্ড নরমাল ফর্ম, মানে টেবলটা সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। সেকেন্ড নরমাল ফর্মের বিষয়টা এটা, প্রথমে ফার্স্ট নরমাল ফর্মে থাকতে হবে ওই টেবলটা, আর থার্ড নরমাল ফর্মে যেতে হলে প্রথমে এটা সেকেন্ড নরমাল ফর্মে নিয়ে যেতে হবে। তারপর সেকেন্ড শর্ত হচ্ছে every non-prime attribute of R is non-transitively dependent, that is directly dependent on every superkey of R. A non-prime attribute R is an attribute that does not belong to any other candidate key of or R a transitive dependency functionality. এটা যদি আমি এখানে অনলাইন চেক করতে যাই তাহলে কি বলি, ফার্স্ট নরমাল ফর্ম এই তো এখানে এগুলো এখানে উদাহরণ আছে এমনি। ফার্স্ট নরমাল ফর্ম আমি যদি এটা বাংলা করে দিই বাংলা হবে? হ্যাঁ বাংলা হয়েছে। যদি একটি টেবিলের ডাটা রিডান্ডেন্সি থাকে এবং সঠিকভাবে স্বাভাবিক করা না হয় তবে ডাটা ক্ষতির সম্মুখীন না হয়ে ডাটাসেটটি পরিচালনা করা এবং আপডেট করা কঠিন হবে।
এটি অতিরিক্ত মেমোরি স্থানও খাবে এবং ডাটাবেস স্বাভাবিক না হলে সন্নিবেশ, আপডেট এবং মুছে ফেলার অসঙ্গতিগুলো খুব ঘন ঘন হয়। আচ্ছা, এখানে এগুলো বলছে। যদি একটি সম্পর্ক একটি যৌগিক বা বহুমূল্যবান বৈশিষ্ট্য ধারণ করে, তবে এটি প্রথম স্বাভাবিক ফর্মকে লঙ্ঘন করে, অথবা সম্পর্কটি প্রথম স্বাভাবিক আকারে থাকে যদি এতে কোনো যৌগিক বা বহুমূল্যবান বৈশিষ্ট্য না থাকে। আচ্ছা, ফার্স্ট নরমাল ফর্মে শুধুমাত্র একক মূল্যবান বৈশিষ্ট্য থাকবে। আচ্ছা, এখানে বলছিল না একক, ফার্স্ট নরমাল ফর্মে কি থাকবে? শুধু অ্যাটমিক ভ্যালু ধারণ করবে, এটাই বলছিল। এখানে উদাহরণ দিছে। বহু মূল্যবান বৈশিষ্ট্য। আচ্ছা, অনলাইনে অনেক রকম আছে, এখানে শুধু লাইন বাই লাইন বলে দিচ্ছে সত্যগুলো, এই জন্য ইয়ে হয়ে গেছে। সাময়িক ডাটাবেস ডিজাইন প্রক্রিয়া বর্ণনা। পরবর্তী ক্লাসে এটা আমি আরো বিস্তারিতভাবে বুঝাবো ইনশাল্লাহ। সাময়িক ডাটাবেস ডিজাইন ও প্রক্রিয়া বর্ণনা। রিলেশন ডাটাবেস ডিজাইন পদ্ধতি একটি জটিল কাজ। ডাটাবেস ডিজাইন করার পূর্বে তার বিভিন্ন উপাদান সম্পর্কে গভীর জ্ঞান অর্জন অত্যাবশ্যক। আচ্ছা, বেস ডাটাবেস ক্ষেত্রে এই উদ্দেশ্য, ব্যবহার, বিভিন্ন ধরনের কি, বিভিন্ন ধরনের টেবল ও রিলেশন তৈরি করা ইত্যাদি রয়েছে। ডাটাবেস ডিজাইন বিভিন্ন ধাপ রয়েছে, এই ধাপসমূহ বর্ণনা করা হলো। আচ্ছা, এখানে কতগুলো ডাটাবেস ডিজাইন করার ধাপ দেওয়া হয়েছে, এটা কোশ্চেন আসতে পারে। ডাটাবেস ডিজাইন করার ধাপগুলো বর্ণনা করো। ডাটাবেসের ব্যবহারিক উদ্দেশ্য নির্ণয় করুন। এটি ডাটাবেস ডিজাইনের প্রাথমিক কাজ। এই কাজটি ভালোভাবে করতে পারলে অন্যান্য ধাপের কাজগুলো সহজ ও সঠিকভাবে সম্পন্ন হবে। প্রয়োজনীয় ইনফরমেশন সংগ্রহ, অর্গানাইজ করা। এই ধাপে ডাটাবেসের সমস্ত ইনফরমেশন সংগ্রহ করে অর্গানাইজ করা হয় যাতে তাদেরকে ডাটাবেসে ব্যবহার করা যায়। ইয়ার ডায়াগ্রাম তৈরি করুন। প্রয়োজনীয় ইনফরমেশন সংগ্রহ করার পর ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হবে। তারপর ইয়ার ডায়াগ্রাম টেবিল রূপান্তর, তারপর ইনফরমেশন অনুযায়ী কলাম তৈরি, প্রাইমারি টেবিল সময় রিলেশন তৈরি। তারপর রিফাইন দ্য ডিজাইন, ডাটাবেস ডিজাইনে কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা তা বের করার জন্য একে প্রয়োজনীয় অ্যানালাইসিস করতে হবে। নরমালাইজ দ্য ডাটাসেট, ডাটাবেস প্রয়োজন অনুযায়ী নরমালাইজ করতে হবে, এক্ষেত্রে নরমালাইজেশন রুল অনুসরণ করতে হবে। ডিমোরালাইজ ফর পারফরমেন্স, ডাটাবেসের পারফরমেন্স বৃদ্ধির জন্য প্রয়োজনে একে ডিনরমালাইজ করতে হবে। এতটুকুই। এখন এটা যদি অনুশীলনীতে আসি, নরমালাইজেশন বলতে কি বোঝায়? নরমালাইজেশন হচ্ছে রিলেশন ডাটাবেসের রিডান্ডেন্সি ও ডিপেন্ডেন্সিকে মিনিমাইজ করার জন্য একটি ফিল্ড ও টেবিল সমূহকে অর্গানাইজ করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে নরমালাইজেশন বলে। নরমালাইজেশনের প্রয়োজনীয়তা লেখো। তারপর RDBMS এর তিনটি স্টেজ হচ্ছে ফার্স্ট, অথবা এরকম আসতে পারে তিনটি স্টেজ বর্ণনা করো, অথবা নরমালাইজেশন সেকেন্ড নরমাল ফর্মটা ব্যাখ্যা করো। মানে এরকম তিনটি ব্যাখ্যা করতে পারে, হয়তো সেকেন্ড নরমাল ফর্মটা ব্যাখ্যা করতে পারে। লাস্টের প্রশ্ন হচ্ছে নরমালাইজেশন 5টি স্টেজ গুলো বর্ণনা করো। সাময়িক ডিজাইন প্রক্রিয়া বর্ণনা, সামগ্রিক ডাটাবেস ডিজাইন করার প্রক্রিয়া বর্ণনা করো। এখন আমরা যে বোর্ড কোশ্চেন আসি, এখানে একটা আছে নরমালাইজেশন রুলস গুলো বর্ণনা করো। তারপর এটা বর্ণনা করুন প্রশ্ন। তারপর আরেকটা কোশ্চেন কি ছিল? ডাটাবেস ফর্ম সিকিউরিটি ক্লজ। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন দেয় না দেখি, কিন্তু অতি সংক্ষিপ্ত দিচ্ছে নরমালাইজেশন কি, রিলেশন ডাটা বলতে কি বোঝায় ইত্যাদি, এরকম স্যার। আচ্ছা, আমরা তাহলে অধ্যায় 7 শেষ করে থিওরি পার্ট শেষ করে ফেলছি। বিশেষ করে এই অংশটা ফার্স্ট নম্বর, সেকেন্ড নম্বর, থার্ড নম্বর ফর্মটা একটু বিস্তারিত করে বুঝাবো ইনশাল্লাহ, দেখি। তারপর আমরা নেক্সট ক্লাস আমরা প্র্যাকটিক্যাল ধরবো ইনশাল্লাহ। তা আজকে এতটুকু পর্যন্ত, তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত ক্লাস শেষ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম।